আসসালামু আলাইকুম। যে যাই বলেন না কেন ভাই, আমি কিন্তু বলবো যে ডক্টর ইউনূস একটা জান্নাতি ইলেকশন উপহার দিয়েছে জাতিকে। কি বলেন, তাই নাই? পরিবেশটা তো জান্নাতি ছিল সব জায়গায়। এবং এও বলে রাখি যে আজকে কিন্তু লম্বা দোয়া করা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, চিৎকার করে সব মুসল্লিরা বলছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দীর্ঘজীবী করুন ডক্টর ইউনূসকে। কি ভাল লাগে না কথাগুলো? আসলেই তাই, দোয়া করা হয়েছে মসজিদে, অনেক লম্বা দোয়া, সবসময় দোয়া করা হয়, সবসময় গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের টিকিট দেওয়া হয় মসজিদে। নামাজ তো পড়ি কম বেশি আর কি। ডক্টর ইউনূসকে তো আমি বলছি আর একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে। এত শান্তি শৃঙ্খলা, সুশৃঙ্খল ইলেকশন। তবে একটা কথা কি জানেন, খুব খারাপ লাগে যে এশার নামাজ হয় ৮টায়, সেটা যদি হয় ১২টায় ১টায়, তো কেমন দেখা যায়? আল্লাহু আকবার। এমন এক জাতি, এমন এক দেশে জন্মাইলাম যেখানে আসলে জান্নাত মানে কি বলবো আর কি, জাস্ট এত সহজ পাওয়া ভালো, সৌভাগ্যবান। মরার তো সময় হয়েছে, জান্নাতেই যাব সবার সাথে। সব বুজুর্গ, গাউস, কুতুব, অলি, আউলিয়ারা, এক এক বুজুর্গের ওয়াজ, এক এক বুজুর্গের হাত ছোড়াছড়ি, এক এক বুজুর্গের অঙ্গ ভঙ্গি দেখলে মনে হয়েছে যেন বাপ রে বাপ, এরা তো খালিদ বিন ওয়ালিদ, উনি বোধহয় এরকম হাত ফা ছুটতেন কিনা আমার আসলে সন্দেহ আছে। নবী মুহাম্মদ তো কখনো, সাল্লাল্লাহু সাল্লাম তো কখনোই হাত ফা ছুড়ে কথা বলেছেন বা উচ্চস্বরে কথা বলেছেন, কারো দিকে চোখ বড় করে তাকাইছেন, এরকম নজির নাই। একটা কথা বলেন, শুধু জবাব দেন। ডক্টর ইউনূস একটা জান্নাতি ইলেকশন দেয় নাই? শান্তি শৃঙ্খলা বতর, তার সমগ্র বাহিনীর প্রধানগণ সবাই জান্নাতের টিকিট, আলহামদুলিল্লাহ, এই এক ইলেকশনেই বুকড হয়ে গেছে। পিছনের কথা, ৫৪ বছরের কথা বাদ দিলাম, ওগুলা তো যা ছিল ছিল। কিন্তু এবার একেবারে চোখের সামনে জীবনের শেষ মনে হয় ইলেকশন। ওই যে একজন বলছে না, দলীয় মহাসচিব, যে ওনার জীবনের শেষ খায়েশ, শেষ ইচ্ছা একটা জান্নাতি ইলেকশন দেখার, উনি তো পেয়ে গেছে টিকিট। হায় দেশ, হায় জান্নাত, হায় ইলেকশন, হায় অলিয়া উলিয়া। সালাম 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 জানাই সংশ্লিষ্ট সবাইকে, সবার জন্য। ওই একজন উপদেষ্টা খামাখা খামাখা কইতেছে প্লেনটা যদি মাইলস্টোনে না পড়া সচিবালয় পড়তো তাহলে ভালো হইতো। আসলে ভুল ধারণা। অবশ্য আমিও আবার বলছি যে ঢাকা শহরে একটা ১০ মাত্রার ভূমিকম্প হওয়া উচিত। বলছিলাম আসলে বোধহয় এটা ভুলেই বলছি, উদ্র করা দরকার আমার। যে ইলেকশন দেখলাম তাতে তো এটা উদ্র করাই উচিত মনে হয়, তাই না? আপনারা যদি বলেন তাহলে আমি উদ্র করব এবং জাতির সামনে ক্ষমাও চাইবো। অবশ্য আমার তো জাতি নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমার ভিডিও দেখে ২ জন, ৩ জন, ৫ জন, ৭ জনে, বড়জন ১০ জনে বা ৫০ জনে বা ১০০ জনে। তারা মেসেজ দিলে শুধু মাপই চাইবো না, মাপ এবং দোয়াও চাইবো, কিছু খাওয়াইও দিব, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট লাগে, ব্যথিত বোধ করি, যেখানে এই আলেম ওলামাদের কথা সব সময় বলি, চিৎকার করে বলতেছি, প্রত্যেকটার তো হওয়া উচিত ছিল এক একটা জেনারেল। খালিদ বিন ওয়ালিদ এই রাষ্ট্রের ক্ষমতায়, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ক্ষমতায় তো থাকা উচিত ছিল আলেম ওলামাদের। কারা চালায় মুসলিম রাষ্ট্রগুলো? এই রাষ্ট্রের ইতিহাস কি? এই রাষ্ট্রের জন্মের ইতিহাস কি? এই রাষ্ট্রের চেতনা কি? উত্তর নাই, একটা লোকে উত্তর দেয় না। ৩৪০ বিলিয়ন, খুব সামান্য, ক্ষুদ্র। কত বছরে? ১৫ বছরে। আমি তো অত রাজনৈতিক ভাষ্যকার নাই, ইনিয়ে বিনিয়ে আমার এই ইউটিউব দিয়ে টাকা ইনকামের মতন, যদি যদি ওরা দেখাইতে দিবে, আমাকে প্রত্যেকদিন বলে যে তোমার তো আর অল্প একটু হইলেই তুমি টাকা পাবা, আর অল্প একটু হইলে তুমি টাকা পাবা। আমি আসলে অত মরিয়া হয়তো আর কথা বলতে পারি না, আর কথা বলতে জানিও না, অত বাকপটুও না। আর পলিটিশিয়ান তো নাই, তো অপদার্থ হইলাম জীবনে, কিচ্ছু করতে পারলাম না। না বাড়ি, না গাড়ি, না টাকা, না পয়সা, কিচ্ছু না। একেবারে খালি 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 সদরঘাট। যা দেখেন এই নুরানি চেহারা, এর বাইরে আর কিচ্ছু নাই। শূন্য হাত, বাড়ি থেকে আইসি খালি হাতে, জামু খালি হাতে, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই। কিন্তু চিন্তা হলো
যে যখন দেখি, আমি যখন বাজার করতে যাই, সবজি কিনি, তরকারি কিনি, মাছ কিনি, 2 জন 3 জন পিছনে তারাই থাকে, তখন আমার এই ইউনুসকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, তোমার নোবেল দিয়া তুমি খাও। কত লক্ষ মানুষ ভিক্ষা করে এই দেশে। একবার নাকি কয় কোটি, 6 কোটি না 10 কোটি না 200 কোটি টাকা দিছে। কত ভিক্ষুক আছে সেটা সার্ভে করার জন্য। কত বড় জালিম, কত বড় জুলুম মানুষের উপরে। রাষ্ট্রীয় টাকা, ভিক্ষুক কত আছে। আর একবার বলছে ভিক্ষুক খুঁজে পায় না। আমি ধিক্কার জানাই এদেরকে। এরা মানুষ নামের অমানুষ। এই দেশে ভিক্ষুক খুঁজে পায় না। যেই সব ঘর বাড়িতে মানুষ বসবাস করে, যেই মানবতার জীবন যাপন করে, সেটা মানুষে করে। এই নোবেল জয়ী ডক্টর ইউনূস গিয়ে দেখছে, ওই সমস্ত ভিডিও দেখে। এইখানে আমি যেখানে থাকি তার আশেপাশে দেখছে উনি বস্তি চিনে, বস্তিতে কোনোদিন গেছে? উনি তো আয়নাগরে গেছে, খুব ভালো কথা। আয়নাগরে তো গেছে একদম পুলিশ প্রোটেকশন, বিডিআর, আর্মি টার্মি নিয়ে, সেটাও গেছে অনেক পরে। যাই হোক, কি হয়েছে, কি বেরোয় আসতেছে আয়নাগরে? আর এই বস্তিতে কিভাবে মানুষ বসবাস করে উনি এসে দেখছে। একদিন কোন রাষ্ট্রপতি কোনো জায়গায় গিয়ে, কোনো প্রধান, কোনো এমপি গিয়ে বস্তিতে গিয়ে ওদের সাথে কথা বলে যে ওরা কি খায়, কি পরে, কোথায় থাকে? আমি গেছি সেই বনপুরায়, ভোলায়, কুকরি মুকরি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, নিজুমদ্বীপ, গালে হাত দিয়ে বসে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবতেছেন? বয়স্ক মানুষ, তো বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে। ওখানে তো সকালে ভাঙ্গে, বিকালে গড়ে, এরকম একটা অবস্থা। তো আমি বললাম, কোথায় যাবেন? তো বলছে আরেক জায়গায় যাবো। ওখানে সিস্টেম আছে, মানে ওই সরকারি জায়গায় যেখানে চর পড়ে সেখানে গিয়ে ওরা আবার ঘর বাড়ি করে, চুরিদারি হয় না মনপুরাতে। আমি পুরাটাই ঘুরছি আর কি, সাতকুচ্ছে আর একটা জানি কি। যাই হোক, বেশ লম্বা। তো জিজ্ঞেস করছি, মানুষের সাথে কথা বলছি, মিশছি, চা খাইছি একত্রে বসে। সেই বিবর্ণ জীবন, সেই ঘর। এই ঢাকা শহরে বলা বা এইসব জায়গা থেকে যে সমস্ত লোক আসে, তার ম্যাক্সিমামই আসলে ভূমিহীন এবং তারা ওই নদী ভাঙ্গনের মানুষ। শুধু তাই না, এখানে আমি আবার সেই ইয়েতে গেছি, কি বলে এটাকে, নেত্রকোনার একেবারে শেষ প্রান্তে আর কি, ওটাকে পূর্বধল্লা, বিরিসিরি, ওইসব জায়গায় গেছি। সেখানে চেহারা আরো খারাপ, আরো গরিব মানুষ, কারণ ওখানে কোনো শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য তেমন একটা নাই। সিলেটের বিস্তীর্ণ এলাকায় একেবারে সেই তাহেরপুর গেছি, সেখানে মানুষ, ওই ছাতক সিমেন্ট ফ্যাক্টরির এমডি, ওনার বাসায় দাওয়াত ছিল, আমার মেয়ে, আমার ছেলে। তো যাই হোক গেছি। তো বাইদা ভাই বলতেছি যে আমি তাহেরপুর গেছিলাম, আমার বাচ্চারা যায় নাই। তখন ওই মোটরসাইকেলের হাসন রাজার ঘাট থেকে ওপারে গিয়ে মোটরসাইকেলে গেছি। সে মাটি এরকম আপ ডাউন করে রাস্তা, আজ থেকে 10-12 বছর আগে। যাই হোক, তো ওইখানে ওই চুনা পাথর তুলতেন, ওনাদের ছাতক সিমেন্ট ফ্যাক্টরির খনি ছিল, সেটা বন্ধ করে দিচ্ছে ওরা। তারপরেই তো মেঘালয় মনে হয় আর কি, ওই ওপরে মেঘ টেক দেখা যায়, পাহাড় টাহাড় দেখা যায়। তো উনি একদম নড়ে চড়ে বলতেছে, আপনি তাহেরপুর গেছেন, আপনি তো সাহস কম না? আমি তো একা মানুষ, আমার জন্য তো আমি কখনোই অত ভয় করি নাই। আমার যেখানে যেদিকে মন চাইছে আমি সেদিকে গেছি। বিপদ আপদ যে হয় নাই তা না, হয়েছে পাতায়াতে একবার সাগরে হারায় গেছিলাম। যাই হোক, আর এমন কোনো বিপদ আপদ হয় নাই। সো যাই হোক, আমি তো এই যাই শুধু যে সৌন্দর্য দেখি তা না, আমি দেখি এখানকার মানুষরা কি খায়, কি পরে, কেমন জীবন যাপন করে, কি এদের অবস্থা। আমি তো গ্রামের ছেলে, আমি তো অর্থনীতির ছেলে। নোবেল পুরস্কার আর একটা পাইতেন যদি এই বস্তিতে যাইয়া, ঢাকার আশেপাশে, ঢাকার বস্তিগুলোকে একটু ভিজিট করতেন, আর এদের জন্য যদি আসলেই একটা জান্নাতি ইলেকশন দিয়া এদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারতেন, তাহলে আমি আপনাকে 2 হাত তুলে সালাম জানাইতাম। কিন্তু যা করলেন তাতে সালাম জানাতে পারি না। সালাম জানাবো কিভাবে? এই লক্ষ মানুষ থাকে না খেয়ে, তাদের তো কোনো পরিবর্তন হবে না, কোনো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যেই লাউ সেই কদু, যেই নির্বাচন দিলেন, কি বলবো আর, কিছু বলার নাই। আমার চেয়ে বেশি মানুষে বলা বলি করতেছে। আমি তো রাজনীতিবিদ না, আমি তো বেশি বলতে চাই না, মুখ খারাপ করতে চাই না, কাজটা ঠিক হয় নাই, শুধু এটাই বলবো।
ইটস নট অ্যাকসেপ্টেবল। কি জবাব দিবেন আমি ঠিক জানি না। অবশ্য আপনারা হয়তো আল্লাহ কথা তো বিশ্বাসই করেন না, আমি শিওর করেন না। নামাজ একটা টুপি একটা পরেন, লম্বা টুপি, ওটা হয়তো দেখানোর জন্য পরেন আর কি, যা সামাজিকতার জন্য পরেন। অত্যন্ত দুঃখজনক, খুব বেদনাদায়ক, খুব মর্মাহত হলাম। কার কাছে বলবো? বলার কেউ নাই, শুধু এই ইউটিউবে এসে বলি কথা। ওকে, আল্লাহ হাফিজ। অপেক্ষা, দেখি কি হয় শেষ পর্যন্ত।